নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে ভারত বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট কিন্তু এখন আর ভারতে প্রবেশ করতে কিন্তু দিচ্ছে না। ভারতের কেন্দ্র সরকারের এই বড় একটা ডিসিশন আমরা বেশ কয়েকদিন ধরে চেয়েছিলাম যে এই ডিসিশনটা যেন নেওয়া হয়। এখন সমস্যা হচ্ছে এটাই যে বাংলাদেশের এখন কিছু মানুষ এটাও বলছে যে ভারত যখন আমাদের প্রোডাক্ট ঢুকতে দিচ্ছে না, তাহলে আমরা কেন ভারতের প্রোডাক্ট ব্যবহার করছি। প্রবলেমটা শুরুই এখান থেকে। যখন ভারত বাংলাদেশের সঙ্গে ভালো রিলেশন রাখে, সেই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু নামজাদা যে সমস্ত নেতা রয়েছে অপোজিশন পার্টির, তারা কি করে, তারা নিজের বউয়ের শাড়ি এসে খুলে সেটাকে আগুন জ্বলিয়ে দেয়। তারপর আমাদের দেশের থেকে তৈরি করা যে সমস্ত প্রোডাক্টগুলো দোকানে গিয়ে বলে যে এই প্রোডাক্টটা ভারতের তৈরি, এর অল্টারনেট হিসাবে আপনি বাংলাদেশে এই প্রোডাক্টটা পাবেন, তো আপনারা এইগুলো ব্যবহার করবেন। তো এইগুলো ব্যবহার করবেন না, ভারতের যেহেতু তৈরি, ভারত আমাদের সঙ্গে এরকম করে, তাই ভারতের প্রোডাক্ট ব্যবহার করবেন না। তো এই যে এতদিন ধরে চলে আসছিল, সেই জিনিসটা তো ভারত এতদিন নজর দেয়নি। আর নজর দিলেও সেগুলোকে নজর আন্দাজ করেছে, মানে সাইড দিয়ে বের করে দিয়ে যা, চলে যা, তোরা যা করছিস ছেলে মানুষের মতো থাক। তাই সাইড রেখে দিয়েছিল, এতদিন ব্যাক বেঞ্চে রেখে দিয়েছিল। আজকে কিন্তু সেসব জিনিসগুলোকে সামনে তুলে ধরছে। আজকে বাংলাদেশের সমস্ত প্রোডাক্টের ওপর না, কিছু কিছু প্রোডাক্ট যেগুলো তারা অন্য দেশ থেকে নিয়ে এসে নতুন করে মডিফাই করে বা ম্যানুফ্যাকচারিং করে আবার আমাদের দেশে পাঠায়, তো সেই ধরনের প্রোডাক্টগুলোর ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। কোথা থেকে? স্থলবন্দর দিয়ে। যে প্রোডাক্টগুলো আমাদের দেশে বেশি পরিমাণে উৎপাদন হয়, অথচ আমরা আবার বাংলাদেশ থেকে নিই, কারণ একটু খরচ কম হয় বলে আমরা বাংলাদেশ থেকে নিই। এখন একটা জিনিস বলে দেখুন, কলকাতার বুকে যদি দিল্লি থেকে কোনো প্রোডাক্ট আসে, তার খরচ কিন্তু অবভিয়াসলি বেড়ে যাবে। ওই প্রোডাক্টটাই যদি বাংলাদেশ থেকে আসে, তাহলে কিন্তু কম হবে, কারণ বাংলাদেশ আর কলকাতার বর্ডারের কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই কম। যেটা দিল্লি থেকে আসতে যে খরচটা পড়বে, তার চাইতে বাংলাদেশ থেকে আসতে কিন্তু কম খরচ পড়বে, হিসাব মতো আর কি, যেটা ধরা যাচ্ছে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এখন কিছু মানুষ এটা বলছে, আমি কালের কণ্ঠর একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, দেখবেন সেখানে কালের কণ্ঠর বা জনতার কণ্ঠে যে একটা ওরা প্রোগ্রাম করে, সেটাই সাধারণ মানুষের সঙ্গে কিছু আলোচনা করে। তারা কি বলছে যে ভারত যেহেতু আমাদের প্রোডাক্ট দেশে ঢুকতে দিচ্ছে না, সে তো আমরাও ভারতের প্রোডাক্ট নেব না। আমরাও তো এটাই চেয়েছিলাম। তোমরা এতদিন ভারত বয়কট করেছো, কিন্তু সেই বয়কটটা এখন তো তোমাদের কাছে সুযোগ এসেছে, তোমরা সেই বয়কটটাকে পালন করো। তোমাদের উপদেষ্টারা কি বলছে? তোমাদের যে বিদেশ যে ব্যবসা বাণিজ্য উপদেষ্টা যিনি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমরা ভারতের সঙ্গে এই ঘটনার পরে আর কোনো স্টেপ নিতে চাই না। আচ্ছা, ভারতের এই স্টেপটা নিতে হলোই বা কেন? তার তো একটা প্রপার রিজন আছে। কি আছে আপনারা সকলেই জানেন, তবুও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, একবার মানে ঝালিয়ে দিচ্ছি যে ভারত এই স্টেপটা নেওয়ার জন্য সবচাইতে বড় ভূমিকা গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমত চীনে গিয়ে আমাদের সেভেন সিস্টারের উপর যে কমেন্টটা করে দিল, তাতে ভারত কিন্তু ক্ষিপ্ত হয়ে গেল। হওয়ার পরে কি বলল, যে ট্রান্সশিপমেন্ট রয়েছে, সেই ট্রান্সশিপমেন্ট কিন্তু বাংলাদেশ আমাদের ভারতের যে সমস্ত পোর্ট ব্যবহার করে, ভারতের যে সমস্ত বা রুট ব্যবহার করে ইউরোপ বা বিদেশের মার্কেটে সাপ্লাই করে, সেই সবগুলো বন্ধ করে দেওয়া হলো। ওরা বেশ তেল বিলিয়ে গেল। ওরা বলল যে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাব, সেখানে গিয়ে ভারতের নামে কেস করব যে কেন তারা এটা বন্ধ করে দিল। এই বন্ধর জেরে ইউনূস ভাবলো যে আমি ভারতকে একটা খেল দেখিয়ে আসি। তো খেল দেখাতে গিয়ে কি করলো, সে ভারত থেকে স্থলপথ দিয়ে যে গার্মেন্টসের যে সমস্ত সুতো বা কাঁচামাল যেগুলো হয়, সেসবগুলো আমদানি করা বন্ধ করে দিল। দেখুন, এই যে বন্ধর খেলাটা কিন্তু প্রথম শুরু করলো ইউনূস। ভারত বলছে তাহলে তুই ভাই বন্ধ করে দিলি। ভারত যেমন বাংলাদেশে বিরাট একটা অ্যামাউন্ট এক্সপোর্ট করে, সেরকম বাংলাদেশও কিন্তু ভারতে বিরাট একটা অ্যামাউন্ট এক্সপোর্ট করে। বাংলাদেশের এক্সপোর্ট পার্টনারদের মধ্যে ভারত একটা কিন্তু বড় একটা পার্টনারশিপ রাখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যখন আমাদেরকে সাপ্লাই করছেই, আমরা যখন বাংলাদেশ থেকে কিনছি, ওরা একটা স্টেপ নিয়েছে, আমরা একটা স্টেপ নিলাম। ওরা আমাদের কাছ থেকে সুতো বা গার্মেন্টসের যে সমস্ত মেটেরিয়ালস যায়, সেগুলো নেওয়া বন্ধ করে দিল। আমরা ওর অল্টারনেটে কি করলাম,
বাংলাদেশ থেকে আসা আমাদের ভারতের বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করলাম স্থলবন্দর দিয়ে। জলপথে তুমি আসতে পারো, সেটা মুম্বাই হতে পারে, কলকাতা হতে পারে। এবার একটা জিনিস, সেটা জলপথে যেতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে বিরাট খরচ বেড়ে যাবে। ওই জন্য এখন ওখানকার যে সমস্ত লোকাল ব্যবসায়ী যারা রয়েছে তারা কি বলছে সেটাও শুনবেন। সেই প্রতিবেদনের একটা কাটিং আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারা বলছে যে এই যে নিষেধাজ্ঞা যেটা হয়েছে এটাকে 3 মাসের জন্য উইথড্র করে নেওয়া হোক, আমাদের হাতে একটা টাইম দেওয়া হোক। মানে বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীরা, তারা এই কথাটা বলছে। দেখুন, প্রবলেমটা তাদেরই হয়। মাঝারি বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিন্তু আকাশ ছোঁয়া রেটটা উঠে যায় ওপরে, কারণ বড় ব্যবসায়ীদের কোনো লেনা দেনা নেই এতে। বড় ব্যবসায়ীরা গিয়ে সরকারি থেকে ভর্তুকি পায়, বিভিন্ন কিছু পায়, তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আসে, তাদের সরকার হেল্প করে। তো সমস্ত দিক থেকে বড় ব্যবসায়ীদের কোনো প্রবলেম নেই। কিন্তু ছোট ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ী যারা রয়েছে, যারা সেই ধরনের বড়, তাদের যাদের পুঁজি নেই, তাদের প্রবলেমটা সবচাইতে বেশি। তাদের 8-10 গাড়ি করে মাল ঘুরে যাচ্ছে এখন বাংলাদেশের বুকে। এই যে মাথায় হাত, প্রথমে ট্রান্সশিপমেন্টের জন্য এত বড় একটা ধাক্কা পেল, এইবার এই সমস্ত প্রোডাক্টগুলো ভারত থেকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে, যেদিন থেকে ঘোষণা হয়েছে ঠিক তার আগের দিন পর্যন্ত যে মালগুলো এসে গিয়েছে সেগুলো ভারতে ঢুকছে, কিন্তু তারপরে এখন যে সমস্ত মালগুলো ঢুকছে সেগুলো কিন্তু আর নেওয়া হচ্ছে না। যেগুলো লিস্টেড হয়ে গিয়েছিল সেগুলো ভারতে প্রবেশ করছে, কিন্তু এখন থেকে আর কোনো প্রোডাক্ট ভারতের মধ্যে আসছে না। এতে কিন্তু সবচাইতে ধাক্কা লেগেছে বাংলাদেশিদের। ওদের ইকোনমি আস্তে আস্তে কিন্তু ডাউনফলে যাবে। আমি গতকালকে একটা প্রতিবেদন দেখেছিলাম যে ভারতের এই সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, ওদের ইকোনমি বিগত ওই যে 60-70 বছর বয়স, মানে 50-60 বছর বয়স হয়ে গেল বাংলাদেশের, 71 সাল থেকে যদি আপনি এখন 2025 দেখেন, তাহলে প্রায় 50-54 বছর হয়ে গেল। তো সেই সময়কালের মধ্যে যতটা খারাপ অর্থনীতি ওদের না হয়েছে, এই বছরে কিন্তু তার চাইতে খারাপ হতে হবে, কারণ সম্পর্ক তার সঙ্গে ওরা খারাপ করছে যারা ওদেরকে এতদিন ওপরে ওঠার জন্য সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং হাত ধরে তুলে নিয়ে এসেছে বলা যেতে পারে। প্রতিবেদনগুলো দেখুন, কালের কণ্ঠ বা ইতে থেকে একটা জনতার কণ্ঠ বলে ওরা একটা প্রোগ্রাম করে, যেখানে সাধারণ মানুষের কিছু রায় নেওয়া হয়। তো সেই প্রোগ্রামটাই কি বলছে সাধারণ মানুষ সেটা একবার দেখুন। বিভিন্ন মিক্সিং এখানে রিয়াকশন রয়েছে। তারা বলছে যে ভারতকে যেহেতু আমরা সাপ্লাই করতে পারছি না, সেহেতু ভারতের থেকে যে সমস্ত প্রোডাক্ট আসছে সেগুলো বন্ধ করে দেওয়া হোক। কিন্তু ওরা এটা বুঝছে না যে ভারতের প্রোডাক্ট যদি, যেমন ধরুন চীনের প্রোডাক্ট যদি আমরা আমাদের ভারতে বয়কট করে দিই, বেশ কয়েক বছর আগে আমি আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি, ভারতে কিন্তু চীনের প্রোডাক্ট বয়কটের একটা ডাক এসেছিল, কিন্তু আমরা কি পেরেছি বয়কট করতে? পেরেছি কি? আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে প্রায় 70% প্রোডাক্ট আছে যেগুলো চীন থেকে তৈরি হয়। তো সেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা তো বয়কট করতে পারিনি। এক্স্যাক্টলি এইরকম বাংলাদেশেও রয়েছে। ওদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে 80-85% প্রোডাক্ট আছে যেগুলো ভারত থেকে তৈরি হয়। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে, তার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কথা বলছি আমি। অন্যান্য যে কলকারখানা বা অন্যান্য র মেটেরিয়াল সেগুলোর কথা বলছি না, আমি নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা বলছি যেগুলো ভারত থেকে যায় ওদের। আর এই প্রোডাক্টগুলো যদি ওরা বয়কট করে বা এইগুলো যদি বা আমরা সাপ্লাই করাও বন্ধ করে দিই, তাহলে ক্ষতি তো আমাদের হবেই, কিন্তু ওদের মার্কেটে কি পরিবর্তন হবে একবার ভাবতে পেরেছেন? যে প্রোডাক্টটা ওরা এত কম খরচে কিনতে পারে বাজার থেকে, সেই প্রোডাক্টটা 3 গুণ দাম বেড়ে যাবে। ওখানকার যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে ওরাও এর সুবিধাটা নেবে। আজকে অন্য কোনো দেশ থেকে প্রোডাক্ট আমদানি করতে গেলে তারা কি বলবে, যে এই দেশ থেকে আসছে, এই মালটা ভারত থেকে আসছে না, তাই এর রেটটা বেড়ে গিয়েছে, তাই এর এই ব্যাপার। দেশের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের মাল শর্টেজ হবে এবং দেশের যে দ্রব্যমূল্য সেটা কিন্তু আকাশ ছুঁয়ে যাবে। অলরেডি চলে গিয়েছে, বাংলাদেশের দ্রব্যমূল্য বিশাল উপরে এখন। তো যারা বলছে যে ভারতের প্রোডাক্ট বয়কট করবে, করে দাও ভাই, আমাদের কোনো যে আসে না, আমরা এক কথায় রাজি রয়েছি, তোমরা প্রোডাক্ট বয়কট করে দাও। আজকে দুটো প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। দেখুন, একটা প্রতিবেদন হচ্ছে সময়কাল নিউজের তরফ থেকে। কি বলছে, যে পাল্টা পদক্ষেপ নয়, ভারতের সিদ্ধান্ত প্রত্যাহার চাইবে ঢাকা। ভারতের সঙ্গে কথা বলবে, এখন আর সেই মানে খোঁচা মারামারি নয়। একবার বাংলাদেশ খোঁচা মেরেছে, একবার ভারত খোঁচা মারলো, ওরা কিন্তু এবার শান্ত হয়ে গিয়েছে। ভাই, যখন ভারত আমাদের ছেড়েই দেবে না, তখন আমরা আর নেক্সট টাইমে কিছু নাড়তেই যাব না। আমরা কি করব, ডাইরেক্ট ওদের সঙ্গে কথা বলবো, পা ধরবো যে বড় ভাই
একটু ব্যবস্থা করে দাও। এই প্রতিবেদনটা আপনারা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমি ভিডিওটাও আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। দ্বিতীয় আর একটা প্রতিবেদন হয়েছে, সেটা হচ্ছে আগের প্রতিবেদনটা কি হলো, ওটা হচ্ছে সময়কাল নিউজ থেকে, আর দ্বিতীয় প্রতিবেদনটা হচ্ছে কালের কণ্ঠের জনতার কণ্ঠ যে রয়েছে, ওদের প্রোগ্রাম রয়েছে সেখান থেকে। ওখানে কি বলছে, ভারত আমাদের পণ্য না নিলে আমরাও ভারতের পণ্য নেব না। খুবই ভালো কথা, এই প্রতিবেদনগুলো দেখুন, খুব ভালো লাগবে, চলুন। কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি, আমি নাইম শাহ। বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, এ নিয়ে কী ভাবছে নীলফামারীর সাধারণ মানুষ, আজকে আমি তা তুলে ধরার চেষ্টা করব। ভারত আমাদের পণ্য ঢুকতে দেয় না, আমরাও ওদের পণ্য আমরা ঢুকতে দেবো না। আমরা অন্য ওদের পণ্য আমরা নেবো কেন? আমরা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখবো। আমরা অন্য রাষ্ট্রের পণ্য আমরা বাংলাদেশে নেবো, আমাদের পণ্য অন্য রাষ্ট্রে দেবো, অন্য রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক ভালো রাখবো। আমাদের পণ্য যদি ভারত না নেয় আর ভারতের পণ্য যদি আমরা না পাই, তাহলে তো আমার চলার গতি ভালো থাকবে না। আমরা চাই যে ভারত আমাদের পণ্য নেক। বাংলাদেশি পণ্য ভারত বন্ধ করে দেওয়ায় আমরা যেমন বিবেকে পড়েছি, আমাদের তো সমস্যা হচ্ছে অর্থনৈতিক, এবং ভারতেরও সমস্যা হবে। আমরা মনে করি উভয় দেশ এটি সুষ্ঠু আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা দরকার। পড়োশির সঙ্গে কাজিয়া করে থাকা যায় না, নিজের বউয়ের সঙ্গে কাজিয়া করে থাকা যায়, কিন্তু পড়োশির সঙ্গে কাজিয়া করে থাকা যায় না। উচিত হবে আমাদের সরকার তাদের সঙ্গে সুষ্ঠু সমাধানে যাওয়ার। যদি তারা যদি আলোচনা একবারে রাজি না হয়, তাহলে আমাদের বিকল্প রাস্তা দেখা দরকার। আমাদের জন্য পাকিস্তান আছে, চীন আছে, অন্য দেশ আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়া দরকার। ভারত আমাদের বাংলাদেশের একটা প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে বড় মার্কেট। তারা যে নিষেধাজ্ঞা দিছে, এটা আমাদের জন্য, দুই দেশের জন্য সম্পর্কের দিক থেকে খারাপ হবে। আমরা চাই এটা ভারত দ্রুত আলোচনা সাপেক্ষে আলোচনা করে এটাকে প্রত্যাহার করুক এবং আমাদের দুই দেশের সম্পর্ক বজায় রাখুক, আমাদের বন্ধুত্ব যাতে অটুট থাকে। বাংলাদেশি কিছু পণ্য ভারতের রপ্তানির ক্ষেত্রে ভারত যে নিষেধাজ্ঞাটা দিছে, আমি বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে আমি খুব ব্যথিত। আমি চাইব যে ভারতের সাথে বর্তমান যে বাণিজ্য উপদেষ্টা আছে এবং তার যে টিম আছে, তারা একটা সুন্দর, তাদের সাথে আলোচনা করে একটা সুন্দর সুরাহা বাইর করবে, এটাই আমার প্রত্যাশা। যেহেতু ভারত পণ্যগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে, এজন্য বাংলাদেশ সরকারের উচিত যে ভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রেখে সে দেশ থেকে রপ্তানি করা উচিত। বর্তমান তো আসলে পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য যে রাজনীতি, সেটাই ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমরা পাশ্চাত্য নির্ভর না হয়ে কীভাবে আরও আমরা স্বনির্ভর হতে পারি, নিজেই উৎপাদন বৃদ্ধি করতে হবে দেশেই, এই চেষ্টা বজায় রাখা দরকার এবং ভারতের সাথে সুসম্পর্কটা তৈরি করাও জরুরি। স্থলবন্দর হয়ে ভারতে কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞার বিপরীতে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না ঢাকা। দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চাওয়া হবে। ভারতের আমদানি বিধিনিষেধ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জরুরি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো এই যে এদের মেন্টালিটি, এই হচ্ছে এদের মেন্টালিটি। এরা এইরকমটাই বোঝে, দেশ এদের কাছে বড় ব্যাপার না, সব সময় হচ্ছে এদের কাছে নিজের পকেটটাই বড় ব্যাপার। আজকে ভারত যদি চায় বাংলাদেশকে সমগ্র পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দিতে পারে, তার জন্য আমাদের কোনো যুদ্ধও করা লাগবে না, না পারমাণবিক বোমাও ফেলা লাগবে, কিছু করা লাগবে না। আজকে পাকিস্তানে যে সিন্ধু যে আমাদের জল চুক্তি ছিল, সেটা কিন্তু আমরা লঙ্ঘন করেছি, আমরা কিন্তু ওটাকে আর মানছি না। তার জন্য পাকিস্তান কিন্তু আমেরিকার কাছে যাচ্ছে, একবার ইউনাইটেড নেশনের কাছে যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না। এরকম বাংলাদেশকেও করে বেড়াতে হবে, সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে, তবুও আমরা কিন্তু কারোর কোনো কথা শুনবো না। এখন রিসেন্টলি লাফালাফি করছে যে চীন এখন ব্রহ্মপুত্র নদীর ওপর কিন্তু বিশাল বড় একটা বাঁধ দিচ্ছে। দেখ, আমরাও কিন্তু অরুণাচল প্রদেশের ঠিক চীনের বর্ডার লাগালাগি ওই রকমই একটা বড় বাঁধ আমরাও দিচ্ছি। তাতে যদি ক্ষতি চীনের হয়, আমাদের যদি ক্ষতি হয়, এক্স্যাক্টলি তার অত পার্সেন্ট না হলেও তার 50% ক্ষতি তো চীনের হবেই। এটাও যেন তারা বুঝে নেয়। আর বাংলাদেশে যারা নাচছে, এই ব্রহ্মপুত্র নদী যদি চীন বাদ দেয়, তারপরে যদি ভারত বাদ দেয়, তাহলে বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো ওই নদীর উপর ডিপেন্ড করে রয়েছে, তাদের দুবেলা ভাত জুটবে কি সেটা তো সন্দেহ রয়েছে। তাদের শুধুমাত্র এই দিন গেলে যে জলটা খেতে পায়, সেটাও তারা খেতে পাবে না। তাই যাই বলবে সেটা সাবধানে বলবে, এমন যেন না হয় এই সাধারণ মানুষের এই কথাগুলোই একটা সময় আমাদের ভারতে বড় একটা স্টেপ নিতে বাধ্য করে দেবে। যাই হোক, আপনারা যারা এখনো আমার সঙ্গে রয়েছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আর সকলের কাছে। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।